হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। আমাদের এই সেশনটা যেটা চলছে এখন, আমরা এসএসটি ক্লাসটা করছি প্রত্যেকদিন রাত্রে 8টা থেকে। এরপরে আমাদের সায়েন্সের টিচার রয়েছেন, তিনি সায়েন্সের ক্লাস কিন্তু শুরু করবেন এসএসটিটা কমপ্লিট হয়ে গেলেই। আমরা কি করছি, এসএসটির সিলেবাস যেটা রয়েছে আপার প্রাইমারিতে সেই টপিকগুলোকে ধরে ধরে সেখান থেকে সিটেট পরীক্ষা এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন টেট পরীক্ষাগুলোতে বিগত বছরগুলিতে যেই সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের জন্য এই ক্লাসগুলো করছি, যাতে করে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। এবং তোমাদের প্রত্যেককে একটা কথা বলেছিলাম যে এসএসটির জন্য তোমরা কি করবে, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত যে হিস্ট্রি জিওগ্রাফি বই দুটো রয়েছে সেটা ভালো করে করলেই তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি থেকে যে প্রশ্নগুলো আসে তার অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো এই যে ক্লাসগুলো তোমরা দেখবে, এখানে যে পিওয়াইকিউগুলো আমরা ডিসকাস করবো, দেখবে সেগুলো সব ওই বই থেকেই কপি করা, ঠিক আছে? অর্থাৎ ওই বইয়ের টপিকগুলো থেকেই প্রশ্নগুলো কিন্তু করেছে। অর্থাৎ এনসিইআরটির যে বইগুলো রয়েছে, এনসিইআরটি সেগুলো ভালো করে পড়তে হবে। বা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের হিস্ট্রি আর জিওগ্রাফি ক্লাস 6 টু ক্লাস 9-এর বইগুলো পড়ো, তাহলে কিন্তু হয়ে যাবে। অলরেডি আমরা চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজি কমপ্লিট করে দিয়েছি। তোমরা সেটা কিন্তু আমাদের প্লেলিস্ট করা রয়েছে এই চ্যানেলের ভিডিও দেখার পর তোমরা প্লেলিস্ট দেখবে, সেখানে সিডিপির ক্লাস তোমরা পেয়ে যাবে, সেখানে বিস্তারিত আলোচনা এবং তারপরে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করেছি। তো আজকে আমরা দেখব প্রথম কৃষক ও পশুপালক হিসেবে এসএসটির ক্লাস নাম্বার 4। প্রথম কোয়েশ্চেন রাখছি তোমাদের সামনে। সেপ্টেম্বর সিটের 2014-তে এসেছিল এই প্রশ্নটি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিকার সংগ্রহকারীদের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার কারণ নয়? শিকার সংগ্রহকারী যারা শিকার করতো এবং শিকার সংগ্রহ করে যারা মেনলি বেঁচে থাকতো, স্পেশালি যারা এক ধরনের যাযাবর ছিল, তাদের কথা বলছে। একটি অঞ্চলে ক্রমাগত বসবাসের ফলে সেই অঞ্চলের সম্পদ হ্রাসপ্রাপ্ত হয়। এখানে সম্পদ বলতে শিকারের কথা তুমি ধরতে পারো, যেহেতু শিকারীদের কথা বলা হয়েছে। শিকারের জন্য প্রাপ্ত প্রাণীর গতিবিধি অনুসরণ করার জন্য, চাহিদা নিবৃত্তির প্রেক্ষিতে অন্য কোনো শিকার সংগ্রহকারী দলের সঙ্গে লড়াই করার জন্য, নাকি জল সম্পদের অনুসন্ধানের জন্য? কারেক্ট অ্যান্সার চাহিদা নিবৃত্তি। নিবৃত্তি মানে চাহিদা পূরণের জন্য অন্য কোনো শিকার সংগ্রহকারী দলের সঙ্গে লড়াই করার উদ্দেশ্যে। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সটে আসবো, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র নয়? হরপ্পা সভ্যতার অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে একটা সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা, হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা আমরা পড়েছি। তো বলতে হবে এই কোনটা হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র নয়। রাখিগড়ি, শোক্তাকোহ, গানেরওয়ালা নাকি চিরান্দ? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, চিরান্দ। চিরান্দ কোথায় রয়েছে? চিরান্দ রয়েছে বিহারে। বিহারের কোথায়? বিহারের গঙ্গা ও যে ঘরঘরা নদী রয়েছে, ঠিক আছে, গঙ্গা ও ঘরঘরা নদী অঞ্চলে। আচ্ছা, এই ঘরঘরা নদী সম্পর্কে তোমরা যখন ইতিহাসে পড়বে, দেখো ইতিহাসটা তোমরা যখনই পড়ো না কেন তথ্যগুলোকে ইন্টার রিলেট করে পড়বে। ঘরঘরা নদীর তীরে যুদ্ধ হয়েছিল, যেটা ঘরঘরার যুদ্ধ নামে পরিচিত। কবে হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে? বাবর ভার্সেস আফগান সুলতান নুসরত শাহ। ঠিক আছে, দেখো 1529 বললাম, অর্থাৎ 1526-এ বাবর পানিপথের প্রথম যুদ্ধ জয়লাভ করে এবং তারপর এক এক করে যে যুদ্ধগুলো তার জীবনে হয়েছিল তার মধ্যে এটা একটা অন্যতম যুদ্ধ ছিল। তাহলে এখানে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম কি, চিরান্দ। আচ্ছা, বাকি এরিয়াগুলো কোথায় কোথায় রয়েছে আমরা একটু দেখে নেব। রাখিগড়ি, রাখিগড়ি কোথায় রয়েছে? রাখিগড়ি রয়েছে হরিয়ানাতে। শোক্তাকোহ, শোক্তাকোহ কোথায় রয়েছে? এটা পাকিস্তানের বালুচিস্তানে। আর গানভেরিয়ালা কোথায় রয়েছে? এটা রয়েছে পাকিস্তানের পাঞ্জাবে। পাঞ্জাব, পাকিস্তান, ঠিক আছে। নেক্সটে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিম্নলিখিত বিবৃতি 1 আর বিবৃতি 2 পড়ে সঠিক বিবৃতি নির্বাচন করো। সিটেট ডিসেম্বর 2018। বিবৃতি 1 কি রয়েছে একবার দেখে নিই। বিবৃতি 1 রয়েছে, মেহেরগড় পাকিস্তানের বোলান গিরিপথের নিকট একটি উর্বর সমভূমিতে অবস্থিত। আর বিবৃতি 2-তে রয়েছে, এই অঞ্চলে কৃষিকাজ এবং পশুপালনের নিদর্শন পাওয়া যায়। তাহলে বিবৃতি 1-এ
মেহেরগড় পাকিস্তানের বোলান গিরিপথের নিকট একটা উর্বর সমভূমিতে অবস্থিত। আর বিবৃতি 2-এ রয়েছে এখানে কৃষিকাজ এবং পশুপালনের নিদর্শন পাওয়া যায়। মেহেরগড় সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে জেনে নেওয়া দরকার। মেহেরগড় যেটা 1974-এ আবিষ্কৃত হয়েছিল, 1974-এ কে করেছিল? জাঁ ফ্রাঁসোয়া জারিজ, ঠিক আছে। তো তিনি করেছিলেন, এটা হচ্ছে উদ্ধার বা বলা যেতে পারে এটা তিনি আবিষ্কার করেছিলেন। এটা নব্যপ্রস্তর যুগের একটি নিদর্শন বা একটি প্রত্নক্ষেত্র। কোন যুগের? নব্যপ্রস্তর যুগের। আচ্ছা, এখানে কৃষিভিত্তিক বসতির উল্লেখ পাওয়া যায়, যেখানে জব প্লাস গম ইত্যাদি চাষ এবং তার সাথে পশুপালন এটার নিদর্শনও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের বিবৃতি নাম্বার 1 এবং বিবৃতি নাম্বার 2 দুটোই কিন্তু সত্য। তাহলে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার সি, 1 এবং 2 উভয় সত্য। তারপরে চলে আসি নম্বর 4, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রগুলি আবিষ্কৃত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ঘুরে ঘুরে আসে এই প্রশ্নটা। কোন রাজ্যে সবথেকে বেশি হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রগুলি আবিষ্কৃত হয়েছে? হরিয়ানা, গুজরাট, জম্মু কাশ্মীর নাকি পাঞ্জাব? সঠিক উত্তর গুজরাটের লোথাল খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রাচীন বন্দর একটা বা পোতাশ্রয়। এছাড়া রয়েছে ধোলাভিরা, এছাড়া রয়েছে রংপুর, এছাড়া রয়েছে সুরকটোটা, এছাড়া রয়েছে রেজদি ইত্যাদি। এগুলো সব কোথায় রয়েছে? গুজরাটে, ঠিক আছে। নেক্সটে চলে আসি, হরপ্পা সভ্যতার অবসান কিভাবে হয়েছিল? সিটেট ডিসেম্বর 2019, হরপ্পা সভ্যতার অবসান। অনুমান করা হয় নগরগুলির উপর থেকে শাসকরা নিয়ন্ত্রণ হারিয়েছিল, বৃক্ষচ্ছেদন হয়েছিল, এই সভ্যতার সমগ্র অঞ্চলগুলি বন্যা বিধ্বস্ত হয়েছিল, সম্ভবত নদীগুলি শুকিয়ে গিয়ে থাকতেও পারে। সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। হরপ্পা সভ্যতার অবসান কিভাবে হয়েছিল? নগরগুলির উপর থেকে শাসকরা নিয়ন্ত্রণ হারিয়েছিল, 1, বৃক্ষচ্ছেদন করা হয়েছিল, এবং সম্ভবত নদীগুলি শুকিয়ে গিয়েছিল বা শুকিয়ে গিয়ে থাকতে পারে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 4, অপশন নাম্বার বি, 1, 2 এবং 4। সিন্ধুবাসীরা তৈরি করত ড্যাশ, পাথরের তৈরি শিলমোহর, হলুদ নকশার পাত্র, লোহার তৈরি স্পিডিল ঘূর্ণি, স্বর্ণপাত্র। সিটেট জানুয়ারি 2020, সিটেট জানুয়ারি 2020-তে এই প্রশ্নটা এসেছিল। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তারা পাথরের তৈরি শিলমোহর বানাতো এবং স্বর্ণপাত্র বানাতো, ঠিক আছে। সো অপশন নাম্বার ডি হবে এখানে সঠিক উত্তর, 1 এবং 4। আচ্ছা, একটি মেগালিথিক সমাধিতে, আমরা গতকাল মেগালিথ পড়েছি, মেগালিথের বিভিন্ন যে পার্টগুলো আমরা গতকালকেই পড়েছি। এই একটি মেগালিথিক সমাধিতে 2টি কঙ্কালের অবশেষ পাওয়া গেছে। এই 2টি কঙ্কালের মধ্যে থেকে নারী কঙ্কালটি নির্বাচনের উপায় হলো সিটেট জানুয়ারি 2020, হাড়ের গঠন, কঙ্কালটিতে অবশিষ্ট গহনা সামগ্রী, কঙ্কালের আকার, কঙ্কালের সঙ্গে প্রাপ্ত রান্নার সামগ্রী। এটা কিন্তু এই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত তথ্যের পরিপ্রেক্ষিতেই বলতে হবে। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে হাড়ের গঠন, অপশন নাম্বার এ, অর্থাৎ শুধুমাত্র 1, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সটে চলে আসছি নম্বর 8, এটা জানুয়ারি 2022-এ এসেছিল সিটেট পরীক্ষা। বিবৃতি 1 এবং বিবৃতি 2। আচ্ছা, আমরা কালারটা চেঞ্জ করে নিই আবার। হ্যাঁ, প্রায় 2500 বছর আগে বন পরিষ্কারের জন্য কুঠার এবং কৃষি উৎপাদনকে কেন্দ্র করে লোহার ক্রমবর্ধমান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। আর 2, প্রায় 2500 বছর আগে বহু নগর গড়ে ওঠে।
কি হবে কারেক্ট অ্যান্সার, কোনটা হবে সঠিক উত্তর এখানে? দেখো, বন পরিষ্কার করে কুঠার তৈরি করা হচ্ছে তখন বিভিন্ন রকমের উন্নয়নশীল কাজ বা বিভিন্ন রকমের আবিষ্কার তখন হচ্ছে, সেটা তো মানতেই হবে। এবং তারপর তো ধীরে ধীরে নগরও গড়ে উঠতে শুরু করেছে, অর্থাৎ দুটাই কিন্তু সঠিক। তাহলে কোন ব্যাখ্যাটা আমরা নেব? আমরা নেব 1 ও 2 উভয় সত্য, আবার 1 ও 2 পরস্পর সম্পর্কযুক্ত, 1-এর সঙ্গে 2-এর সম্পর্ক রয়েছে। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নম্বর 9, হরপ্পা সভ্যতার নিম্নলিখিত কোন নগরগুলি গুজরাটে অবস্থিত নয়? গুজরাটের আমরা কিছুক্ষণ আগে জানলাম লোথাল, ধোলাভিরা, রংপুর, সুরকোটোডা, রেজদি ইত্যাদি। তো এখানে বলতে হবে কোনটা গুজরাটে অবস্থিত নয়। ধোলাভিরা, মেহেরগড়, কোলডিহা, রাখিগড়, লোথাল, কোলডিহা নাকি ধোলাভিরা ও লোথাল? দেখো, লোথাল কিন্তু অবশ্যই গুজরাটে অবস্থিত, ধোলাভিরাও গুজরাটে অবস্থিত, তাহলে এখানে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, কোলডিহা এবং রাখিগড়ি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলেছে নিম্নলিখিত কোন প্রত্নক্ষেত্রগুলি উত্তরপ্রদেশে অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত কোনগুলি বলতে হবে? মহাগড়া ও গুফকাল, মেহেরগড় ও কোলডিহা, মহাগড়া ও কোলডিহা, গুফকাল ও কোলডিহা। কারেক্ট অ্যান্সার হবে মহাগড়া ও কোলডিহা। আচ্ছা, এখানে অপশনসগুলো না ABCDটা এটা সাজানোর সময় ওলট পালট হয়েছে। আচ্ছা, তোমরা হচ্ছে অপশনগুলো দেখো, ঠিক আছে? ABCD না দেখো, অপশনগুলো দেখো কি কি রয়েছে, আমরা সেটা নিয়ে ডিসকাস করব। এখানে এডিটিংয়ের সময় এটা হচ্ছে মানে ইন্টারচেঞ্জ করে নিয়েছে, AB এর জায়গায় বি, বির জায়গায় সি, সি আর ডি নিজের জায়গায় চেঞ্জ করে নিচ্ছে জায়গা। তো চ্যালকোলিথিক যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল? চ্যালকোলিথিক যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল? অবশ্যই কৃষিকাজ। চ্যালকোলিথিক যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, এবং সেই সময় তারা জব, বার্লি, গম ইত্যাদি কিন্তু তারা চাষাবাদ করতো, এবং তার পাশাপাশি পশুপালন তারা করত। বার্টার প্রথা, বার্টার প্রথাটা কি জিনিস আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম। বার্টার প্রথা বা বার্টার সিস্টেম, বার্টার সিস্টেমটা কি? অর্থাৎ তোমার কাছে তুমি চাল উৎপাদন করছো, এবার অন্য কেউ একজন গম উৎপাদন করছে, তো তুমি একটা পরিমাণ চালের পরিবর্তে তাকে গম দিচ্ছ, সেও তার পরিবর্তে তোমার কাছ থেকে চালটা নিয়ে নিচ্ছে। তো এইটা হচ্ছে বার্টার, অর্থাৎ পণ্য বিনিময় ব্যবস্থা। অপশন নাম্বার বি, পণ্য বিনিময় ব্যবস্থা হচ্ছে বার্টার সিস্টেম। ওকে, নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? খুবই সহজ প্রশ্ন, এই কোশ্চেনটা বারবার আসে বিভিন্ন পরীক্ষাতে। প্রাচীন বন্দর কোনটা ছিল? অর্থাৎ কোথাও কোথাও তোমরা পাবে পোর্ট, কোথাও আবার পাবে পোতাশ্রয়। সেটা কি? সেটা হচ্ছে লোথাল। কোথায় রয়েছে? গুজরাট। নেক্সট, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য বা ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? এখানে সঠিক উত্তর হবে লোথাল, এবং এর পাশাপাশি রংপুর, দুটাই গুজরাটের, এই দুটোই ধান চাষ করতো। ঠিক আছে, নিম্নে উল্লেখিত কোন স্থানে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে? প্রাচীনতম কৃষিকাজ বলেছে এখানে কিন্তু, ঠিক আছে, প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে, যেটি নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক, নব্যপ্রস্তর বা নিওলিথিক যুগের কি নিদর্শন, সেটা কি? মেহেরগড়, অপশন নাম্বার বি, মেহেরগড়। ঠিক আছে, এরপরে আসি, নিম্নলিখিত কোন অঞ্চলের প্রাচীন মধ্য নব্য প্রস্তরযুগীয় সংস্কৃতির 3টি পর্বই ধারাবাহিকভাবে খুঁজে পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অর্থাৎ কোন অঞ্চলে 3টা পর্বই পাওয়া যাবে যেখানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ, 3টা প্রস্তর যুগেরই নিদর্শন বা বলা যেতে পারে ধারাবাহিকতা সেখানে লক্ষ্য করা যায়? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে বোলান উপত্যকা। এটা কোথায় রয়েছে? বালুচিস্তানে। বালুচিস্তানটা কোথায়? পাকিস্তানের বালুচিস্তান। ঠিক আছে, নেক্সট আসো, নাম্বার 17, গবাদি পশুকে আদিম মানুষ কিভাবে পোষ মানাতে শেখে? গবাদি পশু
বা যেগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যানিমাল, গৃহপালিত যেগুলো, সেগুলো কি করে পোষ মানায়? অন্যান্য হিংস্র পশুর হাত থেকে প্রাণ বাঁচিয়ে, খাবার দিয়ে, খাঁচাবন্দি করে, নাকি শিকল দিয়ে বেঁধে? সঠিক উত্তর অন্যান্য হিংস্র পশুর থেকে গবাদি পশুদের প্রাণ বাঁচিয়ে। অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। কোলডিহা একটা প্রত্নক্ষেত্র বা বলা যেতে পারে একটা একটা অঞ্চল যেটা সিন্ধু উপত্যকার একটি কেন্দ্র। এই কোলডিহা বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি বিহার? কোলডিহা সঠিক উত্তর অপশন নাম্বারে উত্তরপ্রদেশ। আজকে পড়লাম আমরা সেটা, উত্তরপ্রদেশ। প্রস্তর যুগে প্রথম পোষ মেনেছিল কোন প্রাণীগুলি? তোমরা একটা জিনিস দেখবে যে ছাগল আর ভেড়া এই দুটো প্রাণীর কথা তোমরা পাবে, কিন্তু এখানে অপশনে 3টা করে প্রাণী রয়েছে। তাহলে ছাগল আর ভেড়া কোথায় কোথায় আছে? ছাগল ভেড়া এখানে আছে, ছাগল ভেড়া এখানে আছে। আর এখানে দেখো ঘোড়া আছে, ঘোড়া কিন্তু আরব থেকে এসেছিল। অ্যারাবিয়ান অ্যারাবিয়ান হর্সেস। তাহলে কুকুর, ছাগল, ভেড়া এই 3টা। অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় মধ্যপ্রস্তর যুগে, প্রাচীন প্রস্তর যুগে, তাম্র প্রস্তর যুগে নাকি নব্য প্রস্তর যুগে? মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় নব্য প্রস্তর যুগে। অপশন নাম্বার সি, ঠিক আছে। নিম্নলিখিতগুলি কোন অঞ্চলে গৃহপালিত পশুর প্রমাণ নিদর্শন পাওয়া যায়? মধ্যপ্রদেশের আদমগড়, রাজস্থানের বাগড়, কোনোটি নয়, এ এবং বি দুটোই। অর্থাৎ যেখানে গৃহপালিত পশুর বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে, তোমরা দেখবে ষাঁড়ের ছবি, যেটাকে কি বলা হচ্ছে টোরা টোরা। এটার পিছনে একটা গল্প আছে, খুব সুন্দর করে লেখা আছে ক্লাস 6-এর যে পাঠ্য বইটা রয়েছে ইতিহাসের, সেটার মধ্যে এই টোরা টোরা নিয়েও প্রশ্ন আসে। দেওয়ালের গায়ে ষাঁড় দেখে বাচ্চাটা যখন চিৎকার করে উঠলো টোরা টোরা, সে তার পিতা যে এক্সকাভেশনে গেছিলো, পিতার সঙ্গে সে গেছিলো, সেখানে টোরা টোরা বলে চিৎকার করে ওঠে, সেটাই নামটা পড়ে যায় টোরা টোরা, ঠিক আছে। এটা বড় ষাঁড়ের ছবি। তো নিম্নলিখিত কোন অঞ্চলে গৃহপালিত পশুর প্রমাণ পাওয়া যায়? এখানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। রাজস্থানের বাগড় এবং মধ্যপ্রদেশের আদমগড় দুই জায়গাতেই। পরের নাম্বারে আসি, ধাতুর তৈরি যন্ত্র প্রথম কি কাজে ব্যবহার করা হয়েছিল? ধাতু বলতে সবার প্রথমে তামার নামটা আসবে, তারপরে আসবে ব্রোঞ্জ, তামা এবং টিন মিলিয়ে ব্রোঞ্জ, এবং লোহা অনেক পরে, লোহা আসবে অনেক পরে, ঠিক আছে। এই ধাতুর তৈরি যন্ত্র প্রথম কি কাজে ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর জঙ্গল সাফাইয়ের কাজে, জঞ্জাল সাফাই বা জঙ্গল সাফাই, ঠিক আছে। অপশন নাম্বার সি। নব্য প্রস্তর যুগে ভারতের কোন অঞ্চলে মণির সঙ্গে পোড়া কুড়ালের সমাধি দেওয়ার প্রমাণ পাওয়া যায়? এখানে মণি বলতে মনিব, ঠিক আছে, মনিবের সাথে। এটা পোড়া কুড়ালটা হবে পোষা কুকুরের, ঠিক আছে। একটু টাইপিং এর একটু এরর হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অর্থাৎ মনিবের সাথে বা বলা যেতে পারে মালিক এবং পোষা কুকুর, মনিবের সাথে পোষা কুকুরের সমাধি দেওয়ার প্রমাণ পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসে কিন্তু বারবার। সঠিক উত্তর হবে কাশ্মীর, অপশন নাম্বার সিতে। নেক্সটে আসবো, কোন পশু অবশেষ মধ্যপ্রস্তর যুগের গুহা চিত্রগুলির মধ্যে সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যায়? কোন পশু অবশেষ বা পশুর অবশিষ্টাংশ বা অবয়ব, যেটাই তোমরা বলো না কেন? সঠিক উত্তর হবে হরিণ, অপশন নাম্বার ডি। যাযাবর মানুষ বসতি স্থাপন শুরু করে মধ্যপ্রস্তর যুগে, প্রাচীন প্রস্তর যুগে, তাম্রপ্রস্তর যুগে, নব্য প্রস্তর যুগে? কারেক্ট অ্যান্সার নব্য প্রস্তর যুগে, বা যেটা নিওলিথিক। তারা প্রথমে গর্ত করে সেখানে দল বেঁধে থাকে এবং তারপর ধীরে ধীরে গুহা, এবং তারপর ধীরে ধীরে তারা বসতি স্থাপন করতে শুরু করে। ওয়েঙ্কের মতে কোন প্রাণীকে সর্বপ্রথম পোষ মানানো হয়েছিল? হাতি, ছাগল, ঘোড়া নাকি কুকুর?
সবার প্রথম কাকে পোষ মানানো হয়েছিল? সঠিক উত্তর ছাগলকে, অপশন নাম্বার এ। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাথমিক কৃষিকাজের প্রমাণ মেলে? প্রাথমিক কৃষিকাজের প্রমাণ মেলে কোথায়? মেহেরগড়, প্রতাপগড়, কালাট নাকি কোরিয়াটা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মেহেরগড়। কোথায়? আজকে মেহেরগড় নিয়ে অনেক আমরা তথ্য আলোচনা করেছি প্রথম থেকেই, তোমাদের হোমওয়ার্কটাও থাকবে কিন্তু আজকে। গর্ডন চাইল্ডের মতে কোন যুগকে বিবর্তনের যুগ বলা হয়? বিবর্তনের যুগ বলা হয় কোন যুগকে? গর্ডন চাইল্ডের মতে, দেখো বিবর্তন মানে কি, চার্লস ডারউইনের নামটা আসবে বিবর্তন যখনই আমরা পড়ব। চার্লস ডারউইনের কি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থ, সেখানে তিনি বিবর্তনের কথা খুব ভালোভাবে বলেছেন। এই গর্ডন চাইল্ডের মধ্যে কোন যুগকে বিবর্তনের যুগ হিসাবে ধরা হয়? নব্যপ্রস্তর যুগকে, অপশন নাম্বার সি। নিম্নলিখিত সংস্কৃতিগুলির মধ্যে প্রথম মৃৎপাত্র মানে মাটির তৈরি পাত্র, উপর ছবি লক্ষ্য করা যায়, তাম্রপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, লৌহ যুগ নাকি নব্যপ্রস্তর যুগে? সঠিক উত্তর হবে তাম্রপ্রস্তর যুগে, অপশন নাম্বার বি তে। এরপরে আসো ব্রোঞ্জ যুগ, অর্থাৎ তামার পরে কিন্তু ব্রোঞ্জ যুগটা আসে, তামা সবার প্রথমে আসে, প্রথম ধাতু হচ্ছে তামা। ব্রোঞ্জ যুগের সভ্যতায় নিম্নলিখিত কোনটি নিম্ন দেশে সবচেয়ে বড় ছিল বিস্তৃতির দিক দিয়ে? মেহেরগড়, হরপ্পা, মেসোপটেমিয়া নাকি মিশরীয়? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে হরপ্পা, অপশন নাম্বার সি। এবং আজকে সেটা শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, যে প্রাচীন যুগের ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম ভারতের কোথায় পাওয়া গেছে? প্রাচীন যুগের ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম কি যন্ত্র, ঠিক আছে, যন্ত্র প্রথম ভারতের কোথায় পাওয়া গেছে? বুন্দেল উপত্যকা, পটুয়ারা মালভূমি, ভীমবেটকা নাকি দিওয়ানা? ভীমবেটকা যে টোরা যেটা বললাম সেটা। আগামীকাল এই ক্লাসের যেটা হোমওয়ার্ক সেটা অ্যান্সার তোমাদেরকে দেবো, রাত 8টার দিকে যখন ক্লাসটা হবে তখনই দেবো। এবং তোমাদের মধ্যে থেকে যারা যারা আমাদের আপার প্রাইমারি ব্যাচ যুক্ত করতে চাইছো তাদের জন্য এই তথ্যটা একটু দিয়ে রাখি। আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়েছে, 2 সপ্তাহ হলো ক্লাস চলছে আমাদের, তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এখানে প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাস বিস্তারিতভাবে আলোচনা করানো হচ্ছে, সেগুলোর পিডিএফ নোটস দেওয়া হচ্ছে ডেইলি, এমসিকিউ নোটস তোমরা পাবে প্রত্যেকটা সাবজেক্টের সাথে। তার পাশাপাশি সিটের এবং অন্যান্য রাজ্যের প্রত্যেক কোয়েশ্চেন অ্যান্সারগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা করাচ্ছি। নিয়মিত মক টেস্ট সিলেবাস এগোনোর সাথে সাথে মক টেস্ট কিন্তু আমাদের নিয়মিতভাবে চলবে এবং সেটা পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। এবং তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা লিখে পাঠাবে আপার প্রাইমারি ব্যাচ, তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। আমাদের ব্যাচের ফিজ অনলি 999, এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।